এই মুহূর্তে টিম কুরুক্ষেত্র রয়েছে কমলপুর শহরের বাস টার্মিনালে আমরা এই মুহূর্তে একটি ডিবেট অনুষ্ঠান করতে চলেছি। প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আজকে ডিবেটে যারা অংশগ্রহণ করেছেন সেই সকল অতিথি বক্তাদের সাথে। আমার সাথে আজকে ডিবেটে রয়েছেন পিন্টু শর্মা, কমলপুর কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি, স্বাগত জানাই আপনাকে। রয়েছেন তপন দেববর্মা, কমলপুর ও ত্রিপুরা পলিটিক্যাল জেলা সম্পাদক, আপনাকেও স্বাগত জানাই। রয়েছেন ব্রজগোপাল ধর, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, আপনাকেও স্বাগত জানাই। দর্শকরা, আপনারা প্রত্যেকেই অবগত আছেন হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী 16 ফেব্রুয়ারি আমাদের রাজ্যে নির্বাচন। 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আমরা পৌঁছে যাচ্ছি, আমাদের টিম পৌঁছে যাচ্ছে। সেখান থেকে গণদেবতাদের যে বক্তব্য, রাজনীতিবিদদের যে অভিযোগ, পাল্টা অভিযোগ, প্রতিক্রিয়া, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা শুরু থেকেই সংকল্পবদ্ধ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 7টি বিধানসভায় আমরা কভারেজ করব। সেদিকে লক্ষ্য রেখেই এই মুহূর্তে আমরা রয়েছি কমলপুর শহরে। এখানে একটি ডিবেট আমরা করব। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন, তাদের যে বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই যাবো আমি, যিনি শাসক দল সমর্থিত প্রতিনিধি রয়েছেন আমাদের আজকের ডিবেটে। আপনারা প্রত্যেক দিনই নির্বাচনকে সামনে রেখে এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন। গণদেবতাদের কেমন সাড়া পাচ্ছেন, কি মনে হচ্ছে আপনাদের? এই নির্বাচনে প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন হবে? গণদেবতারা শেষ রায় দেবেন, কিন্তু আপনারা কেন বলছেন, কিসের ভিত্তিতে বলছেন আবার 23-এ বিজেপি সরকার? নমস্কার সবাইকে। 2018 সালে এ রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি প্রত্যেকটা জনগণের বাড়িতে পৌঁছে যাচ্ছে। দীর্ঘ 25 বছর বাম জনগণ প্রত্যেকটা জিনিস পেলে আগে মিটিং বিভিন্ন সভায় থেকে যেত, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর কেন্দ্রীয় সরকারের প্রকল্পই বলুন আর রাজ্য সরকারের প্রকল্পই বলুন, প্রত্যেকটা প্রকল্প কোন রাজনৈতিক ভেদাভেদ না দেখে, জাত বর্ণ না দেখে প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে। তাই আমরা আশাবাদী এ রাজ্যে প্রত্যাবর্তন শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেস থেকে জানিয়েছেন, আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের ফলাফল কেমন হতে পারে এই নির্বাচনে? কি আশা প্রত্যাশা আপনাদের? প্রথমে আমি আজকের এই নির্বাচনের সন্ধিক করে যে টক শো আয়োজন করেছে সেই কুরুক্ষেত্র টিভিকে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আজকে যার প্রচেষ্টায় এবং অনুপ্রেরণায় আজকে কমলপুরের বুকে বাস টার্মিনালে যে এই টক শো আয়োজন করেছেন, উনি হলেন আমাদের শ্রদ্ধেয় দাদা তথা সাংবাদিক শ্রী দেবজিৎ গুহ রায়। ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি। তৎসঙ্গে আমি ধন্যবাদ এবং আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দাদা পিন্টু শর্মা মহোদয়কে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি তপন দেববর্মা মহোদয়কে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আপনারা এই টক শোকে উপভোগ করার জন্য আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে বসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো প্রথমে আমি বলি, আমাদের দল তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে অনেকবার সম্ভাবনা ছিল। 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার 1 বছর আগে এই ত্রিপুরা রাজ্যে সরকার গঠিত হওয়ার সম্ভাবনা ছিল সেই তৃণমূল কংগ্রেস। কিন্তু বিভিন্ন কারণে
একদিকে আমাদের রাজ্য নেতৃত্বের সেই রকম কোনো যোগ্য নেতৃত্ব সামনে উঠে আসেনি এবং পশ্চিমবাংলা থেকে যারা তৃণমূল কংগ্রেসকে গাইড করেন এবং ত্রিপুরাতে সংগঠনকে বিস্তার করার জন্য বিভিন্ন উদ্যোগ নেন, তাদের দুর্বলতার জন্য ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস সেই সঠিক জায়গায় পৌঁছতে পারেনি। কিন্তু আমি যেটা উপভোগ করেছি, ত্রিপুরা রাজ্যের মানুষের ভাবাবেগ এবং শ্রদ্ধা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির দিকেই আছে। কারণ ত্রিপুরা রাজ্যে এমন কোনো জায়গা নেই যে তৃণমূল কংগ্রেসের বীজ প্রস্ফুটিত হয়নি। তাই আমি বলছি, আজকের এই 2023 সালের বিধানসভা নির্বাচনে আমি অন্যান্য দলের মতো হলফ করে বলতে পারি না যে আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করবই, কিন্তু মানুষ চাইছে একটা সুন্দর সরকার গঠন করার জন্য, যেখানে থাকবে না কোনো হিংসা, যেখানে থাকবে না কোনো অত্যাচার, যেখানে থাকবে না কোনো প্রতিহিংসা পরায়ণতা, যেখানে থাকবে শুধু মানবতা। কারণ স্বামী বিবেকানন্দ বলেছেন যে আগে মানুষ হোক, তারপর রাজনীতি করিও। ঠিক আছে, আমি বলছি আমাদের তৃণমূল কংগ্রেসের আসন হয়তো কয়েকটি পাবে, কিন্তু আমরা যে সরকার গঠন করব সেই রকম পরিস্থিতির মধ্যে আমরা নেই। ঠিক আছে, ধন্যবাদ। তীব্রামথা প্রতিনিধির কাছে যাচ্ছি। অনেক জল্পনা কল্পনা নির্বাচনের আগে হয়েছে, শেষ পর্যন্ত আপনারা একলা চলো নীতি অবলম্বন করলেন। কি প্রত্যাশা রয়েছে এই নির্বাচনে, কতটা আসন পেতে পারেন? প্রথমে কুরুক্ষেত্রের ফুল টিমকে আমাদের তরফ হইতে এবং আমার ব্যক্তিগত তরফ হইতে শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং উপস্থিত আমাদের মাঝে দুই ভিন্ন পার্টির নেতৃত্ব এবং যারা শ্রোতা দেখছেন সবাইকে আমার তরফ হইতে ভালোবাসা ও শুভেচ্ছা। আমরা আশাবাদী যে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি এবং তার সাথে সাথে আমাদের কোমপুরের যে পরিস্থিতি, সেখান থেকে জনগণের যে মতামত আমরা পেয়েছি, তাতে আমরা বিশ্বাস করি আগামী 23 নির্বাচনে যে 16 ফেব্রুয়ারি ভোট হতে যাচ্ছে, 2 তারিখ তার ফল বেরোবে এবং সেখানে আমাদের ত্রিপুরামথার প্রার্থী জয়যুক্ত হতে চলছে। কতটা আসন পেতে পারেন? আমরা আশাবাদী 34 হইতে 38টা সিট নিয়ে আমরা বিধানসভা দখল করতে যাচ্ছি। ঠিক আছে, আমার আপনার কাছে আরও একটা প্রশ্ন। 18 নির্বাচনের আগে আপনারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, ভিশন ডকুমেন্ট যাকে বলা হয়েছিল, এই ভিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতিগুলো আপনারা পূরণ করতে এই 5 বছরে কতটা সফল হয়েছেন একবার যদি বলেন। আমরা ভারতীয় জনতা পার্টি বরাবরই মোদিজির দেখানো পথে চলি এবং মোদিজি এটা বিশ্বে প্রমাণিত। মোদিজি যা বলেছে আজকের দিনে একটা কাজও পূর্ণ রয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 5 বছরে ভিশন ডকুমেন্টে বেশিরভাগ ক্ষেত্রেই সরকার কাজ করেছে। সরকার বলেছিল যে ভাতা 2000 টাকা করা হবে, করেছে। পে কমিশন থেকে শুরু করে কর্মচারীদের বেতন বৃদ্ধি, কর্মচারীদের আপনার এই মহার্ঘ ভাতা বৃদ্ধি, 20% দিয়ে সব কিছুই ভিশন ডকুমেন্টের মধ্যে যা ছিল মোটামুটিভাবে সবই পূরণ হয়েছে বলে আমরা আশা করি। কি বলবেন? শাসক দল বলছে ভিশন ডকুমেন্টে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি ওনারা প্রায় পূরণ করেছেন। আপনার প্রতিক্রিয়া? না, আমি যা দেখছি, আমার অভিজ্ঞতায় বলছে শাসক দলের ভিশন ডকুমেন্টের যে পরিপূর্ণতা নিয়ে অনেক প্রশ্ন আছে। কারণ তারা 18 নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 চাকরি হবে, কিন্তু আপনারা দেখুন চাকরিগুলি কত হাজার দিয়েছে সেটা ত্রিপুরাবাসী জানেন। ওরা একটা ক্রেডিট নিচ্ছেন যে টেট পরীক্ষার চাকরি, এটা তো ত্রিপুরা রাজ্যের সরকারের ক্রেডিট না,
কারণ এটা জাতীয় শিক্ষানীতির একটা অঙ্গ যে যারা টেট এবং বিএড করবে তারাই টিচার চাকরি পাবে। এটা একটা সিস্টেমেটিক, কিন্তু অন্যান্য দপ্তরে, বিভিন্ন দপ্তরে প্রায় অনেক পোস্ট খালি পড়ে আছে, কিন্তু সেই রকম কোনো এই পোস্ট ক্রিয়েট করা এবং পোস্ট ফিল আপ করা উদ্যোগটা দেখতে পাচ্ছি না। কারণ জেআরবিটির পরীক্ষার তারা 5 বছরও টাইম পায়নি প্রসেসিং করে নিয়োগ করার। নির্বাচন হতে যাচ্ছে, কোন সরকার আসবে কে জানে, কিন্তু বেকারদের ভবিষ্যৎ সেই ফাইলের মধ্যেই বন্দী হয়ে আছে। আপনার কাছে যাব, এই যে শাসক দলের প্রতিনিধি বললেন যে সবগুলো প্রতিশ্রুতি প্রায় পূরণ করে ফেলেছেন, আপনারা কি তাতে সহমত পোষণ করবেন? জনগণ সব দেখছে, সব বুঝে। তারা যখন 2018 সনে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, বছরে 50,000 বেকারদের তারা চাকরি দেবে, আজকে জনগণ বলছে বছরে 50,000 চাকরি দেওয়ার কথা আজকে তারা দিচ্ছে না। আর জনগণ বুঝে গেছে। আজকে ভোটের মুখে সামনে এসে তারা বলছে প্রতিশ্রুতি পূরণ করছে। আজকে 200 দিনের কাজ হওয়ার কথা, সেগুলো তারা প্রতিশ্রুতি পালন করতে পারেনি। জনগণ দেখছে সেটা। 340 টাকা মজুরি বাড়ার কথা, বৃদ্ধি করার কথা, সেটাও তারা করেনি। তারা যেগুলি যে বলছে প্রতিশ্রুতি পূরণ হয়ে গিয়েছে, আজকে তারা 2,000 টাকা ভাতা বৃদ্ধি করার কথা বলেছিল, হয়েছে কি এটা জানি না, সম্ভবত আমি জানি না, কিন্তু 3.5 লক্ষের উপর পেনশন পেত, বৃদ্ধ ভাতা পেত। এখানের মধ্যে অনেক কিছু আছে, মহিলা ভাতা, বৃদ্ধ ভাতা, অনেক কিছু আছে, কিন্তু আজকে সেখান থেকে কাট করে আজকে তাদের 1.5 লক্ষ মানুষ ভাতা পাচ্ছে। কেন এই পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে? প্রতিশ্রুতি পূরণ করা তো দূরে থাক, চাকরি তারা দেওয়ার কথা ছিল 50,000, আজকে 10,323-এর চাকরি চলে গেল। তারা বহাল রাখার কথা ছিল, কিন্তু আজকে তাদের চাকরি তারা খেয়ে ফেললো। আজকে অনেক লোক মারা গেল, কেউ মায়ের কুল খালি হলো, কেউ স্ত্রী তার স্বামীকে হারালো, কেউ সন্তান তার বাবাকে হারালো। আজকে ত্রিপুরা রাজ্যের ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, এবং আগামী দিনে জনগণ এর জবাব দেবে। 2 মার্চ, 2রা মার্চ এর প্রতিফলন আপনারা লক্ষ্য করতে পারবেন। ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পিন্টুবাবু, তাদের অভিযোগ। পাশাপাশি আরও একটা প্রশ্ন আপনার কাছে আমার থাকবে, এই যে নির্বাচনের আগে একটা জোট হয়েছে আমাদের রাজ্যে, এই জোটের কোনো রকম প্রভাব আপনার দলের উপর পড়বে কি? এই 2টি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নটা হচ্ছে, রাজ্যের মধ্যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তীব্রামতার প্রতিনিধির অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে আপনার কি বক্তব্য? দ্বিতীয়ত হচ্ছে, বাম কংগ্রেসের যে জোট, এই জোটের কোনো প্রভাব আপনাদের দলের উপর পড়বে কিনা? প্রথম প্রশ্ন হচ্ছে যে অভিযোগ একটা বিষম পরিবেশ ত্রিপুরা রাজ্যে, মানে অনেকটা হাস্যকর বলে মনে হয় কথাটা। আজকের থেকে 5 বছর আগে যখন বিরোধী ছিলাম আমরা, সিপিএমের সরকার ছিল, ওই সময়ের যদি পরিবেশ একটু বিশ্লেষণ করি, এই কমলপুরের বুকে কি ঘটেছিল, যেহেতু উনি আজকের দিনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন, তো আমাকে একটু বলতে হয়। আমি বিশেষত আমি 2017 সালের এপ্রিল মাসের 28 তারিখ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিই। মে মাসের 2 তারিখ আগরতলাতে কার্যালয়ে আমাকে ডাকা হয় এবং আমাকে কিষাণ মোর্চার মণ্ডল সভাপতির পদ দেওয়া হয়। ওই দিন আগরতলা থেকে আসার পর আমাদের এখানের এক কর্মী বিলাসছড়ার চাম্পালাল বাউরিকে সিপিএম আক্রমণ করার পর ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়, আমাদের কর্মকর্তারা অ্যাডমিট করে। আমি আগরতলা থেকে আসার পর ওই হসপিটালে যাই। সেই হসপিটালে অতর্কিত আক্রমণ, আমাদের মণ্ডল সভাপতি থেকে শুরু করে 5-7 জন কার্যকর্তা রক্তাক্ত হওয়া, কতটা ঘটনা বলবো, মানিক ভান্ডারের ঘটনা, বালিগাঁওয়ের ঘটনা, দুর্গা চমনির ঘটনা, এসব ঘটনা কি ত্রিপুরা রাজ্যে হচ্ছে আজকের দিনে? এ হলো আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। আর 2 নম্বর আপনি বলেছিলেন জোটের প্রভাব পড়বে কি আপনাদের দলের উপর? দীর্ঘ 25 বছর ধরে
আমি এই কমলপুরের মাটিতে রাজনীতি করি। 2 দশকের উপরে আমি কংগ্রেস করেছি। এই সিপিএমের স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে এই ত্রিপুরাবাসীকে মুক্ত করার জন্য লড়াই করেছি। এর কারণ 93 ইংরেজি যখন বামফ্রন্ট সরকার এ রাজ্যে প্রতিষ্ঠা হলো, এর ঠিক মাস 2 পর আমাদের এখানের যুবনেতা ছিল বিজয় কৃষ্ণ চ্যাটার্জি কংগ্রেসের। ওনাকে ফুলছড়ি নিমন্ত্রণ বাড়িতে আসার সময় রিক্সা থেকে নামিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে এবং তৎসঙ্গে এই কমলপুর নেতাজি চমনিতে কংগ্রেসের একটি মিছিল সংগঠিত হয়েছিল। সেই মিছিলে আমার বাবা সমেত আরও 8-10 জন কার্যকর্তাকে আক্রমণ করে মাথা ফাটিয়ে আমার বাবার মাথাতে 14 শিলি এবং হাত ভেঙে 6 মাস বিছানাতে ছিল। তখন আমাদের কিছু করার ছিল না, ছোটো ছিলাম, কিন্তু ওই দিন থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে এই বাম অপশাসনের বামকে একদিন এই অপশাসন থেকে এই ত্রিপুরা রাজ্য থেকে উৎখাত করব। তার জন্যই রাজনীতিতে ছিলাম এবং রাজনীতি থেকে এই 2018 সালে মোদিজির নেতৃত্বে আমরা এই রাজ্যকে মুক্ত করতে পেরেছি। এবং আজকের দিনে যেই অশুভ জোট এ রাজ্যে হয়েছে, যারা এইভাবে নির্যাতিত হয়েছে দীর্ঘদিন সিপিএম দ্বারা, এই ধরনের যারা কংগ্রেস কর্মী ভাইয়েরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তারা সিপিএমকে কীভাবে ভোট দেবে, বা যারা দীর্ঘদিন একটা নীতি আদর্শ নিয়ে সিপিএম করেছিল, তারা কিভাবে হাত চিহ্নে গিয়ে ভোট দেবে। এই অশুভ জোট কোনো কাজে আসবে না আমরা মনে করি। আমি যাব ব্রজগোপাল বাবু আপনার কাছে। আপনি বলছেন এই রাজ্যের মানুষ একটা সুন্দর পরিবেশ চাইছে। আপনাদের বক্তব্য মোতাবেক এই সুন্দর পরিবেশ মানুষকে উপহার দিতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের সরকার। এটা আপনারা দাবি করে থাকেন বিভিন্ন সভা সমাবেশ মঞ্চে। কিন্তু দেশের মানুষ দেখতে পাচ্ছে, রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে, মা মাটি মানুষ সরকারের যারা সৈনিক ছিলেন, প্রতিনিধি মমতা ব্যানার্জির যারা সৈনিক ছিলেন, সেই পার্থ অর্পিতা থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, একের পর এক সৈনিক আজকে জেল খাটতে হচ্ছে। এই পরিস্থিতিগুলো দেখার পরও কি দেশবাসী কিংবা রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা ভরসা এগুলো রাখবে, আপনাদের উপর আশীর্বাদ করবে? দেখুন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আপনারা জানেন যে মমতা ব্যানার্জির যে ইমেজ শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতেই। উনি রাষ্ট্রপতিও নন, প্রধানমন্ত্রীও নন, তবুও ওনাকে ব্রিটিশ গভর্নমেন্ট ডাকে, নেদারল্যান্ড ডাকে, ক্যালিফোর্নিয়া ডাকে। এটাই আমাদের নেত্রীর একটা পাওনা। মমতা ব্যানার্জি আপনারা জানেন সরল সহজ সাধারণ জীবনযাপন করেন, কিন্তু দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলে কিছু কিছু নেতা বা কর্মী ভোগবিলাসে মত্ত হয়ে যায়। কিন্তু সেটা আমরা মমতা ব্যানার্জি বা মা মাটি মানুষের সরকারকে দোষারোপ করলে হবে না। সেটা হয়তো এটা কি চক্রান্তই হতে পারে, না সঠিকভাবে তারা অর্থ তছরূপের দায়ে অভিযুক্ত, সেটা তো আমরা বলতে পারি না, কারণ আমরা অনেক দূরে। কিন্তু এটা যেহেতু বিচার প্রক্রিয়ায় আছে, আইন বলবে যে কারা যুক্ত কারা অভিযুক্ত। কিন্তু আমি মনে করি ত্রিপুরা রাজ্যে যে বিজেপি বিরুদ্ধে কংগ্রেস এবং সিপিএম যেখানে তাদের সম্পর্ক ছিল বেজি এবং সাপের মতো, আজকে তাদের সেই সম্পর্ক ভুলে একসাথে বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। সাথে নতুনভাবে জন্ম হয়েছে তীব্রমাতা। আমি মনে করি বিজেপির ভ্যান্ডালাইজম পলিটিক্সের জন্যই এই অবস্থায় ত্রিপুরাতে সৃষ্টি হয়েছে। যাকে আমাদের ত্রিপুরা রাজ্যের আপামর ভোটদাতারা নির্ধারণ করবেন যে ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ এবং রাজনৈতিক চিন্তাধারা কোন দিকে যাবে। আমি মনে করি ত্রিপুরা রাজ্যের
যদি অবাধ গণতন্ত্র বিজেপি সরকার এবং দল সুযোগ করে দিত, তাহলে আজকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দল উপদল সৃষ্টি হতো না এবং দুটি দলের মধ্যেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থাকতো। আজকের এই পরিস্থিতির জন্য বিজেপি যতই দোষারোপ করুক কংগ্রেস এবং সিপিএম নেতৃত্ব এবং ত্রিপুরামাতাদের, কিন্তু আমি মনে করি তাদের সেই দোষারোপটা নিজেদেরই দেওয়া উচিত, কারণ অবাধ গণতন্ত্র যদি তারা চালু রাখতো তাহলে এই পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে তৈরি হতো না। ঠিক আছে, তপনবাবু আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলছেন এবং যে মূল দাবিকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ বিভিন্ন আসনে প্রার্থীও দাঁড় করিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই বলে দিয়েছে, সেটা সিপিআইএম হোক বিজেপি হোক, আপনাদের যে দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই দাবি পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ ত্রিপুরা ভাগ হোক এটা এনারা কোনোভাবেই চাইছেন না, আগামী দিনেও চাইবেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের মূল দাবিতে আপনারা কতখানি অনড় আছেন, মানুষ এটাকে কিভাবে গ্রহণ করবে? দেখুন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড এটা আমাদের কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা হচ্ছে আমাদের পার্টির, আমাদের ত্রিপ্রাসাদের পার্মানেন্ট সলিউশন। সংবিধানের মধ্যে লেখা আছে আর্টিকেল 2 and 3 মাধ্যমে। এখানে একটা প্রশ্ন আছে যে আপনাদের কেন এমনটা মনে হচ্ছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে পরেই ত্রিপ্রাসাদের পার্মানেন্ট সলিউশন হবে, অন্য কোনোভাবে হতে পারে না, এটা কেমন মনে হয়? দেখুন, 70 বছর 75 বছর হয়ে গেল, 72 বছর স্বাধীনতা হয়েছে। আপনারা যান ত্রিপ্রাসাদ এরিয়াতে যান, সেই জায়গাতেই রয়ে গেছে। আজকে পানীয় জলের ব্যবস্থা ভালো না, স্বাস্থ্য ভালো না, শিক্ষা ভালো না, আজকে বেকারদের কর্মসংস্থান নেই, আজকে খাদ্যের অভাব, ভাষাগত অভাব। সেই জায়গাতে আমরা অনেক সুযোগ দিয়েছি, আমরা ত্রিপ্রাসারা অনেক সরকার দেখেছি। ন্যাশনাল পার্টির উপর সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, আমরা ভোটের মাধ্যমেই আমরা সরকার, বিজেপি ন্যাশনাল পার্টির সরকার গঠন করে। কিন্তু আজকে দেখুন কোন ন্যাশনাল পার্টি আমাদের জন্য চিন্তাধারা করে না। মোর ডেভেলপমেন্ট বলে আজকে আমাদের অস্তিত্ব আজকে হারিয়ে যাওয়ার পক্ষে। তার জন্যই আমাদের এটা মুভমেন্টটা হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড পার্মানেন্ট সলিউশন আমাদের চাই, কিন্তু এটা আমাদের রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে আন্দোলনের মেইন পয়েন্ট না। আমাদের মেইন পয়েন্ট হচ্ছে আমরা চাই জনগণের যেটা আজকে ত্রিপুরা রাজ্যে চলছে, আজকে ভ্রাতৃত্ববোধ ত্রিপুরা রাজ্যে হারিয়ে ফেলেছে, শান্তির সম্প্রীতি নেই। আজকে দেখুন, বলতে চাই কমলপুরের মধ্যে 29শে আগস্ট 2022-এ হালালি বাজারে একটা ঘটনা হলো, একটা রেপিস্টকে নিয়ে আন্দোলন করা হলো। কুলিতি বলে একটা মহিলাকে রেপ করলো, সেখানে সেই রেপিস্টকে নিয়ে একটা আন্দোলন করে সেখানে হালালি বাজারে ব্যবসায়ীদের উপর আক্রমণ করা হলো। এটার ইঙ্গিত দেয় যে কারা সাম্প্রদায়িক, কারা বিচ্ছিন্নতাবাদী, কারা আক্রমণ করেছে, কোনো দুষ্কৃতী লোকের আক্রমণ করেছে সেখানে। কিন্তু সেখানে প্রশাসন তরফ হইতে তাদের কোনো সাহায্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কোনো এখনো সাহায্য পাওয়া যায়নি। কিন্তু আজকে এই জায়গাতে দাঁড়িয়ে বলতে চাই, ত্রিপুরা মোথা যেটা ডিমান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা আমাদের পার্মানেন্ট সলিউশন চাই। আজকে আমাদের অধিকার চাই, আজকে আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি, আমরা চাই আমাদের সলিউশনটা হোক, এটা সংবিধান। কিন্তু এই ডিমান্ড করার ফলে কোনো বাঙালি সম্প্রদায় বা হিন্দু মুসলিম কারো ক্ষতি হওয়ার পক্ষে নয়। এখানেই থাকবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে, এখানেই বাঙালি থাকবে, এখানেই মণিপুরি থাকবে, মুসলিম থাকবে, কিন্তু আমাদের অধিকারটা আমাদের চাই, কিন্তু কারো অধিকার কেড়ে আমাদের অধিকার দেওয়ার জন্য আমাদের এই ডিমান্ড নয়। পিন্টুবাবু, ত্রিপুরা মোথার যে বক্তব্য, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি এবং নির্বাচনে একলা চলো নীতি অবলম্বন করা, এর পরিপ্রেক্ষিতে আপনার কি প্রতিক্রিয়া? ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান হবে, তো তারা তাদের মতো করে রাজনীতি করবে। আমাদের ডাকে বা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বর ডাকে তারা গিয়েছিল, তাদের সঙ্গে আলোচনা হয়েছে, যে ত্রিপ্রাসাদের পার্মানেন্ট সলিউশন নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে আমি শ্রদ্ধা করি, কারণ ওনার সঙ্গে আমি কংগ্রেসও করেছি এক সময়। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে লিখিত যে বিষয়টা চেয়েছেন,
এটা কিসের উপরে? এটা একটু খুলে বললে হয় না যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ছাড়া উনি লিখিত চেয়েছেন, না গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের জন্য লিখিত চেয়েছেন? যদি গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের জন্য লিখিত চেয়ে থাকেন, তাহলে ত্রিপুরা রাজ্যে কোনোদিন কি এটা সম্ভব? ত্রিপুরা রাজ্যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করতে হলে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাকে টুকরো টুকরো করে আসামের একটা অংশকে এনে, চট্টগ্রামের একটা অংশকে এনে গ্রেটার ত্রিপুরা, আর এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডে কেন্দ্রীয় সরকার স্বাক্ষর করবে, এটা কোনোদিন সম্ভব কিনা? তপনবাবুর বক্তব্য আপনি শুনলেন, এতে করে কারোর কোনো রকম ক্ষতি হবে না। তাদের যে দাবি, এতে করে বাঙালি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন কারোর সমস্যা হবে না, এখনই বললেন। না, উনি বলেছেন, আমি আপনার মাধ্যমে বিষয়টা জানতে চাইছি, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মিনস কি? কি লিখিত চাইছেন? আমি তো বলে দিলাম, পার্মানেন্ট সলিউশন চাই আমাদের। সংবিধানে যে অধিকারটা আছে সেটা আমাদের পাওয়া দরকার। পার্মানেন্ট সলিউশনটা কি লিখিত? 75 ইয়ার্স হয়ে গেল, আমরা তাহলে এখনো গ্রেটার বঞ্চিত, ত্রিপুরা ল্যান্ড লাঞ্ছিত, ছেড়ে আমরা বঞ্চিত। পার্মানেন্ট সলিউশন ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা যারা ত্রিপুরাসা আছি আমরা বঞ্চিত। 70 বছর হয়ে গেল, 72 বছর হয়ে গেল, আমাদের এরিয়া এখনো সেই একের মধ্যে রয়ে এই গেছে। জায়গায় দাঁড়িয়ে রাস্তা ভালো নেই, পানীয় জলের ব্যবস্থা আমি- ভালো নেই, শিক্ষা নেই, আমাদের আমাদের হায়ার এডুকেশন, আমি তপনবাবুর কাছে একটা প্রশ্ন রাখছি। আমাদের সলিউশন চাই। এটা আমাদের না, স্টেট, আপনার আমাদের solution স্টেট, চান, আপনারা আপনাদের মতো আমাদের করে স্টেট, যেতে পারেন। শুনুন, আমাদের স্টেট গভর্নমেন্টের সাথে কোনো লড়াই নয়, এই লড়াই হচ্ছে ঘটনাটা সেন্ট্রাল হচ্ছে, গভর্নমেন্ট। আমি গ্রেটার সেন্ট্রাল ত্রিপুরা চাই না, গভর্নমেন্ট আমাদের permanent মাদার solution চাই। এগ্রিমেন্টের মাধ্যমে এটাকে ত্রিপুরা clear রাজ্যকে দখল করেছে। সেখানে সেই সেন্ট্রাল গভর্নমেন্ট জানে আমাদের আপনাদের গ্রেটার তৈরি ত্রিপুরা করবে। ল্যান্ড চাই না পার্মানেন্ট সলিউশন চাই? গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মানে আমাদের তাহলে পার্মানেন্ট কিসের উপর সলিউশন। লিখিত দেবে? পার্মানেন্ট সলিউশন মানে গ্রেটার ত্রিপুরা সংবিধানের অধিকারটা আমরা চাইছি, আমাদের সংবিধানের অধিকার আমরা চাইছি। সলিউশন ওটা কি? কারণ সংবিধানে লেখা আপনারা আছে, খুলে বলুন। কোনো মানুষ যদি বঞ্চিত থাকে সেখানে তাকে রক্ষা করার জন্য একটা সলিউশন করা সম্ভব। আমাদের মহারাজ বলে দিয়েছে, আমি তো বলছি, permanent solution এর জন্য আলাপ আলোচনা হয়েছে। সলিউশন দোক, দিল্লিতে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট সলিউশন দোক না আমাদের। জেট বিমান কি করে হবে যাওয়া আমাদের হয়েছে, রক্ষা করা? আলোচনা হয়েছে, আপনারা Central government বলে দিয়েছে। আপনাদের মহারাজ আমাদের বলছে solution-টা যে পাওয়া লিখিত দরকার। দিতে হবে। কিসের উপর লিখিত দেবে? গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের উপর। কি করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হয়? আমরা তো বলে দিলাম, আমাদের ত্রিপুরাকে টুকরা 75 টুকরা করে years বাংলাদেশ হয়ে গেল, থেকে এক আমরা খণ্ড এনে, বঞ্চিত, আসাম থেকে এক খণ্ড আমরা এনে বাঁচতে চাই। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে। আমাদের বাঁচার অধিকারের নাম হচ্ছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। আমরা বাঁচতে চাই সেখানে। এটা মানুষের কি বাঁচার অধিকার নেই? আমি যতটুকু এই বুঝি, বাঁচার অধিকারের লড়াই করছি আমরা এখানে। জনজাতিদের আমাদের নিয়ে কমলপুরে আমরা রাজনীতি করি। উন্নয়নের নাম করে আমাদের বুট নিয়ে ত্রিপুরা মন্ত্রী রাজ্যে- হয়, এমএলএ হয়, ত্রিপুরা কিন্তু আমাদের রাজ্যে এরিয়াতে জনজাতিরা জিজ্ঞেস করে না, ওরা এই 70 বছর ওরা ধরে পছন্দ করে না। প্রতিনিয়ত আমি বলতে চাই, একটার অত্র পর একটা এলাকা- আঞ্চলিক দল তৈরি করে ত্রিপ্রাসাদেরই ক্ষতি করেছে। আঞ্চলিক দল বলুন, একটার পর একটা এটা আঞ্চলিক রাজ্যের দল দল, হচ্ছে, আপনি 2 বছর, রাজ্যের 3 লোক, বছর, 5 রাজ্যের বছর, বাসিন্দা, এটা রাজ্যের দল। দিল্লির রিমোট কন্ট্রোল চলে না, 5 বছর, 10 বছর এটা দেখা রাজ্যের গেছে, মানুষের 2 পার্টি। থেকে শুরু করে আমাদের মহারাজ, IPP, আমাদের রাজ্যের লোক, সবকিছু এই রাজ্যের সবকিছু লোকের দ্বারা দেখা তৈরি গেছে। হচ্ছে ত্রিপুরা প্রথা বাচ্চাদের পার্টি। ভবিষ্যৎ এটা দেখা আঞ্চলিক হবে। দল হতে পারে, রাজ্যের সকল অংশের মানুষকে নিয়ে চলার জন্য আমাদের মহারাজ এই ত্রিপুরা প্রথা পার্টি তৈরি করেছে। আমি- তার প্রমাণ হয়ে গিয়েছে। একটা এসসি, জায়গায়- ওবিসি এবং আমি আজকে- মাইনরিটি এবং মণিপুরদের আমাদের আজকের কেন্দ্রে তৈরি দিনেও করেছে। আমি দলের হয়ে বলতে তো পারি কোথায় হলো এটা? যে আঞ্চলিক permanent রিজনাল পার্টি, solution নিয়ে যদি আলোচনা হয়, রিজনাল পার্টি আজকের রাজ্যের দিনে সকল অংশের ভারতীয় মানুষকে জনতা নিয়ে পার্টি চলার তৈরি। জন্য এই নির্বাচন গ্রেটার লড়াই ত্রিপুরা করছে। ল্যান্ড নিয়ে না। আজকে দেখুন ওই জায়গাতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে মহিলারা সুরক্ষিত নয় ত্রিপুরা রাজ্যের মধ্যে, এখানে একটা প্রদর্শিত হচ্ছে। একটা প্রশ্ন তো উঠতেই পারে, যেখানে মহারাজার নামে বিমানবন্দর করা হয়েছে, যেখানে গড়িয়া পূজার দিন 2 দিন ছুটি করা হয়েছে, আগে এগুলো ছিল না, যেখানে থাঙ্গা ডার্লংয়ের মতো ব্যক্তিদেরকে সম্মান প্রদর্শন করা হয়েছে, তারপরও আপনাদের এমনটা কেন মনে হয় যে আপনারা পিছিয়ে যাচ্ছেন, আপনাদের দিকে তাকাচ্ছে না, আপনারা অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে? দেখুন, প্রথমত এই যে অত্র এলাকার গত 18 সরে নির্বাচনে ভোট পেয়ে যে আজকে বর্তমানে মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন, কখনো আমাদের ত্রিপুরা এরিয়াতে গিয়ে জিজ্ঞেস করেনি আপনি কেমন আছেন, পানীয় জলের ব্যবস্থা কেমন আছেন, স্বাস্থ্য কেমন আছে, একটা স্কুল কেমন চলছে। স্কুল বিল্ডিং ঘর বানিয়ে দেওয়া হলো কিন্তু সেখানে টিচার নেই, তা তো হতে পারে না। ইমারত তৈরি করলে তো সেখানে সম্ভব নয়, সেখানে ভিতরে পরিকাঠামো থাকা দরকার। এডুকেশনের জন্য আপনি বলছেন আমরা এডুকেশনের জন্য ভালো ব্যবস্থা করছি, কিন্তু একটা বিল্ডিং ঘর বানিয়ে দেওয়া হলো কিন্তু সেখানে মাস্টার নেই, ছাত্রদের পড়ার সুযোগ নেই, তা তো হতে পারে না। তা তো চলে আসছে 70 বছর 72 বছর চলে আসছে।
তার জন্য আমরা আর চাই না ওখানে এরকম উন্নয়নের কাজ আমাদের চাই না। আমরা চাই আমি তপনবাবুর কাছে জানতে চাই, আমাদের অধিকার যদি কমলপুরে কোন আমাদের স্কুল হাতে আছে আসে, যেখানে টিচার নেই? তাহলে আমরা সেখানে বাঁচতে পারবো। আরেকটা কথা হলো যে আপনি বলছেন যে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে বানিয়ে দেওয়া হয়েছে, আমরা ওয়েলকাম, আমরা স্বাগতম জানাই, আমরা রেসপেক্ট করি তাদেরকে। কিন্তু একটা জাতির উন্নয়নের ক্ষেত্রে, একটা জাতির এগিয়ে চলার ক্ষেত্রে একজন ব্যক্তিকে যদি সেখানে বানিয়ে দেওয়া হয় রাষ্ট্রপতি কিংবা কোনো একটা মন্ত্রী বানিয়ে দেওয়া হয়, তার ব্যক্তিগত শুধু উন্নয়ন হবে, কিন্তু সমাজের জন্য তারা কোনো কিছু করবে না। সমাজের জন্য সেই সমাজের কাজ করার জন্য দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়াতে আপনি গর্বিত নন? আমি গর্বিত। একটা জাতিকে উন্নয়ন করার ক্ষেত্রে আমাকে যদি সেখানে বানিয়ে দেওয়া হয়, কিন্তু তা তো সমগ্র জাতির উন্নয়ন হলো এই না। জাতিটার কথা বলছেন, ওই জাতিটার সম্মান হলো না? এই জাতিটাকে সম্মান করা হলো না? সম্মান তো করলো, ঠিক আছে, এটা আমি শিওর, কিন্তু এই জায়গাতে ওনাকে বানিয়ে দিলে যে সমগ্র জাতির উন্নয়ন হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। আর আপনি বলেছেন এয়ারপোর্ট বানিয়ে মহারাজা বীর বিক্রমের নামে হয়েছে। মহারাজা বীর বিক্রমের আমলে তো এয়ারপোর্টটা হয়ে গেছে, জাস্ট নামটা শুধু পাল্টে দেওয়া হয়েছে। সেখানে কি আর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হলো? মোর ডেভেলপমেন্টটা কোথায় হলো? এখন যে নতুন এয়ারপোর্ট হয়েছে এটা কিন্তু মহারাজার আমলে হয়নি। মহারাজার নামে নতুন এয়ারপোর্ট কিন্তু এই সবেমাত্র সম্প্রতি শেষ হয়েছে কাজ, এটা আপনি কিন্তু ঠিক না, করলেন না। ঠিক আছে জানি এটা, সেখানে একটু ভুল হতে পারে, কিন্তু দেখুন এয়ারপোর্টটা বানিয়েছে গিয়ে সেই মহারাজার আমলেই হয়েছে। এখন যেটা এটা আধুনিকতার মাধ্যমে তৈরি করেছে, কিন্তু প্রথম তো ইনফ্রাস্ট্রাকচার সেই আধুনিক ত্রিপুরা রাজ্য গড়ার ক্ষেত্রে ওনার সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি বেশি, ওনার কাছ থেকেই আজকে এটা হয়েছে। তো আমি এটাই, যদি কোনো কিছু একটা নাম দিয়ে সেখানে মনে করা হয় যে জাতিকে সম্মান দেওয়া হয়েছে, জাতির উন্নয়ন হওয়া সম্ভব হয়েছে, আর সেক্ষেত্রে আমি মনে করবো এটা তুলনা করলে এটা আমাকে মনে হয় খুবই ভুল বলা হবে। ঠিক আছে, বলুন। এত কিছু করার পরও তারা বলছেন যে ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, দ্রৌপদী মুর্মুর নিজের উন্নয়ন হয়েছে, এতে করে সমগ্র জাতির উন্নয়ন হতে পারে না। আমি কমলপুরের একটা উদাহরণ তুলে ধরব। কমলপুরের যে জনজাতি এলাকাগুলো আছে, সেই জনজাতি এলাকাগুলোতে আনারস এবং লেবুর চাষ প্রচুর পরিমাণে হয়। তো সেই লেবু এবং আনারস চাষ আমি যতটুকু জানি এবং তথ্য ওয়াইজ আমি দিতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে জনজাতিরাই ফুলিয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই কমলপুরের আনারস দুবাই গেছে, কলকাতা গেছে, জার্মান গেছে। লেবু, ত্রিপুরা রাজ্যের গন্ধরাজ লেবু, কমলপুরের গন্ধরাজ লেবু আমার হাত ধরে স্মৃতি ইরানির কাছে গেছে, স্মৃতি ইরানি মারফত আমেরিকা গেছে। আজকে যে জায়গায় কমলপুর বা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বাজারে 5 টাকা পিছু আনারস বিক্রি হতো না, আনারস রাস্তার কাছে পড়ে থেকে পচত। আমি ফুটপাত থেকে উঠে এসেছি, কম করে 25 বছর আমি বাজারে সবজি বিক্রি করেছি। আমি একটা কৃষকের সন্তান এবং কৃষক। আজকের দিনে একটা আনারস মার্কেটে 25 টাকা, 50 টাকা, 80 টাকা বিক্রি হয়। এটা কি জনজাতিদের উন্নয়ন না? এটা কি জনজাতি ভাইরা পাচ্ছেন না? আজকে বাঁশ বলুন, আজকে কাঁঠাল বলুন, এগুলো কোথায় পাওয়া যায়? বেশিরভাগ অংশে পাহাড়ে। তো পাহাড়ে বেশিরভাগ ক্ষেত্রেই তো জনজাতিরা চাষ করে থাকে। তো জনজাতিদের এই দ্রব্যগুলোকে সারা পৃথিবী ব্যাপী পরিচিত করানো এবং বাজার তৈরি করে দেওয়া, কৃষক ট্রেন চালু করা। আজকে আরেকটা জিনিস বলতে হয়, পৃথিবীর সর্ববৃহৎ বেনিফিশিয়ারি স্কিম নরেন্দ্র মোদীর হাত ধরে চালু হয়েছে এই ভারতবর্ষে। সেটা কি? কৃষকদের সম্মান প্রদান, PM কিষাণ সম্মান নিধি। আমি এই কমলপুরে বলছি, আমাদের 6টা BC এলাকা আছে, মোটামুটি 13টা বুথ আমাদের জনজাতি অধ্যুষিত। আমি কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি। এই বিষয়টা আমার হাত দিয়েই কমলপুরে প্রতিফলিত হয়েছে। আজকে সবচেয়ে বেশি PM কিষাণ যদি বেনিফিটেড হয়ে থাকে জনজাতি ভাইয়েরা, প্রত্যেকটা পাট্টা প্রাপক জনজাতি ভাই
প্রত্যেকটা ভিসি এলাকাতে, প্রত্যেকটা পঞ্চায়েত এলাকাতে ওরা পাট্টা প্রভাগ এবং পাট্টার মাধ্যমে পিএম কিষাণের আওতায় এসেছে। প্রত্যেক পঞ্চায়েতে আমি রেকর্ড দেখিয়ে দিতে পারি, 300, 350, 272, 250 এরকম ফ্যামিলি আজকে পিএম কিষাণের সুবিধা পাচ্ছে। এতে জনজাতিরা উপকৃত হয়নি? আমি একটার পর একটা, আমি প্রথমেই বলেছি এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়া শুধু সময়ের অপেক্ষা। আমরা অন্য মিথ্যা কথা বলে ভোট চাইছি না, কাজের নিরিখে ভোট চাইছি। কাজ করেছি 5 বছর জনগণের জন্য, তাই জনগণের দুয়ারে যাচ্ছি। ঠিক আছে, আপনারা বলেছিলেন 2018 নির্বাচনের আগে রেগার মজুরি 340 টাকা হবে, হয়নি, রাজ্যের মানুষ বলছে। আপনারা বলেছিলেন 2018 নির্বাচনের আগে রোজবেলিতে যারা টাকা রেখেছিলেন তাদের আমানত ফিরিয়ে দেবেন এবং যারা অপরাধী প্রয়োজনে তাদেরকে পাতাল থেকে তুলে আনবেন, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এখনো পর্যন্ত সেরকম কোনো চিত্র রাজ্যের মানুষ দেখতে পেল না। কি তার কারণ? দেখুন, এমরেগা টোটালি সেন্ট্রাল প্রকল্প, এটা একটা রাজ্য চাইলেই এর মজুরি বৃদ্ধি করতে পারে। তারপরেও ত্রিপুরা রাজ্যে যে রেগার মজুরি ছিল তার থেকে অনেকাংশে বাড়ানো হয়েছে। আমি প্রথমেই বলে দিয়েছি যে আমাদের যে ভিশন ডকুমেন্টের প্রায় অধিকাংশই আমরা করতে পেরেছি। কিছু কিছু জায়গা শুধু একটা রাজ্য চাইলেই হবে না, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের সম্মতির প্রয়োজন আছে এবং এটা আলোচনার টেবিলে আছে, চলছে এর প্রক্রিয়া। একটা সরকার 5 বছরই 100% লোকের কাজ করে দিতে পারবে, এটা কোনোদিনই সম্ভব নয়। তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি যে এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 2 বছর করোনা মহামারী ছিল। আজকের দিনে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ব্যানার নিয়ে ভোট চাইতে মানুষের দুয়ারে যাচ্ছে। সেই করোনা পিরিয়ডে ওই রাজনৈতিক দলগুলো কতটুকু মানুষের কাছে গিয়েছিল? আজকে ভ্যাকসিনেশন বলুন, কতটা ভ্যাকসিনেশন ক্যাম্পে মানুষদের মোটিভেট করেছিল। জনজাতি এরিয়াতে ভ্যাকসিন নিতে চাইছিল না মা বোনেরা, আমরা বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনের ব্যবস্থা করেছি এবং ভ্যাকসিন নিয়েছি। এটাকে আমাদের স্বার্থে, জনগণের স্বার্থে, জনতার স্বার্থে, জনজাতিদের স্বার্থে, জাতি উপজাতি সবার স্বার্থে। ঠিক আছে, এই 5 বছরের সময়ের মধ্যে কমলপুরের কতজন মানুষ যারা রোজবেলিতে টাকা রেখেছিলেন তারা তাদের আমানত ফিরে পেয়েছেন, সেটা যদি একবার বলেন। দেখুন, আমি কমলপুরে কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি। রোজবেলি নিয়ে আমাদের রাজ্য সরকার প্রতিনিয়তই চেষ্টা করছে, ইডি থেকে শুরু করে সিবিআই সব কিছুর প্রক্রিয়া চলছে। আমি প্রথমেই বলে দিয়েছি যে একটা সরকার 5 বছরের 100% কিছু করতে পারবে না। ঠিক আছে, আর কতটা সময় লাগতে পারে আপনার ধারণা? এটা তো আমার উপরে, প্রতিশ্রুতিটা কিন্তু দেখুন, ক্ষমতায় আসলেই দেখুন এই কাজগুলো করা হবে এমন ছিল। দেখুন, আমি বলছি এটা তো আমাদের উপরের বিষয়, ওনারা দেখছেন, এটা আমাদের হাতের না। ঠিক আছে, আমি যাব ব্রজগোপাল বাবু আপনার কাছে। অনেকগুলো বক্তব্য ওনার মুখ থেকে শুনলেন। আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে করোনার সময়কালে আপনারা সহযোগিতার হাত বাড়াননি, শুধুমাত্র এই রাজনীতি করে গেছেন। কি বলবেন? না, এমনটা না। আমাদের তৃণমূল কংগ্রেসের আগরতলা, তার পার্শ্ববর্তী অঞ্চল এবং বিভিন্ন ব্লকগুলিতে আমরা নিজেদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি সাহায্য করার জন্য। কিন্তু এটা হয়তো মিডিয়ার কারণে, আমরাও তো ফেসবুক ভিত্তিক পলিটিক্স করি না, সবসময় প্রচারের আলোতে যেতে চাই না। এটা একটা সভামূলক কাজ, সেটা নীরবে নিবৃত্তে করাই ভালো। কিন্তু যারা আজকে দেখবেন বিজেপি সরকার কাজ কম, অ্যাডভার্টাইজ বেশি, প্রচার বেশি, তাই আজকে সামান্য 1000 টাকার সামগ্রী করোনাকালীন সময়ে মানুষকে দেওয়া হয়েছে সাহায্য হিসাবে। কিন্তু সেখানেও প্রধানমন্ত্রী বিপ্লব বাবুর ছবি টেনে দেওয়া হয়েছে। সাহায্য তো সাহায্যই, কেন এখানে অ্যাডভার্টাইজের জন্য হাজার হাজার টাকা খরচ করা হবে? সেই টাকাটা তো আমাদের জনসাধারণের কোষাগার থেকে গিয়েছে।
সেটা তো সেই টাকা নরেন্দ্র মোদীর পকেট থেকেও যায়নি, আমাদের বিপ্লব বাবুর পকেট থেকেও যায়নি। সেই অ্যাডভার্টাইজটা না দিয়ে তো মানুষকে সাহায্য করা যেত। তখন সময় অনেক অভিযোগ এসেছে পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার প্রকল্পে কিন্তু মমতা ব্যানার্জির ছবি সহকারেই বিভিন্ন সামগ্রী মানুষের ঘরে পৌঁছে গেছে, জানেন কি? না, সেটা এখানে যেমন বিপ্লব দেবের ছবি ছিল, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ছবিও ছিল। একাধিক প্রুফ আপনি সোশ্যাল মিডিয়াতে দেখলেই পাবেন। না, সেটা আমার জানা নেই, কিন্তু সেই সময় সেই প্রকল্পটা, দুয়ারে সরকারের প্রকল্পটা মানে এত অ্যাট্রাকটিভ ছিল, এত গ্রহণীয় ছিল, তার জন্য মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া আমাদের নেত্রীকে এই কাজের জন্য পুরস্কৃত করেছেন। পুরস্কারের বিষয়টা একরকম, আর আপনি যেটা বললেন যে জনগণের টাকা দিয়ে ফ্ল্যাক্স, ফেস্টুন, ব্যানার এগুলো করা হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি জনগণের টাকা ছিল না? না, পশ্চিমবঙ্গের এটা তো সেখানে হয়েছে, আমি তো সেটা দেখিনি যে ফ্ল্যাগ পেস্টুন কিছু কিছু হয়েছে, কিন্তু ঘরে প্রতি ঘরে প্রচার কিন্তু যায়নি, ছবি সহ ব্যাগ যায়নি। এটা নিয়ে বলছেন, দায়িত্ব নিয়ে বলবেন। হ্যাঁ, ঠিক আছে, মানুষ বিচার বিশ্লেষণ করবে। তপনবাবু, আপনারা করোনার সময় মানুষের পাশে কিভাবে ছিলেন, এবং যে রেগার টাকার বিষয় নিয়ে আপনারা বিভিন্ন সভা সমাবেশে বলেন 340 টাকা হয়নি বা রেগায় এখন কমিশন বাণিজ্য চলছে, এই অভিযোগগুলো আমরা শুনতে পাই আপনাদের মুখ থেকে, কেন আপনারা এমনটা বললেন? দেখুন, আমি একটা গ্রামের ছেলে, গ্রামে থাকি, গ্রামে জন্ম আমার। তো গ্রামে জনগণের যে হাহাকার চলছে, 340 টাকা মজুরি হওয়ার কথা আজকে হয়নি, এটা আমার কথা নয়। ওনারা ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন 2018 সনে, জনগণ তা চাইছে, জবাব চাইছে, জবাব তারা দিতে রাজি নয়। জনগণ বলছে 340 টাকা মজুরি কোথায়, বলেছিল 18 সনে আসলেই সরকার গঠন করলেই তারা সেই প্রতিশ্রুতি পালন করবে, কিন্তু আজকে তা হচ্ছে না। তো গ্রামে গিয়ে দেখুন, জনগণের সাথে কথা বলুন। আমরা জনগণের সাথে থাকি, জনগণের সাথে কথা বলি, আমাদের ওরা বলে, কিন্তু আজকে 340 টাকা মজুরি তারা বৃদ্ধি করেনি। আর একটা কথা হল করোনার টাইম, করোনার সময়ে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার যে টাকা কমলপুরের মধ্যে সবচেয়ে বেশি জনজাতিরা পেয়েছেন, আপনার পাশে বসেই বললেন। দেখুন, ওরা ওনার বক্তব্য, সরকার কীভাবে করেছে এটা সরকারই জানবে, কিন্তু গ্রামে কথা বললে বোঝা যায়, কখনো কখনো 1000 টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসে, কখনো 5-6 মাস পর কখনো 1500 টাকা চলে আসে। এটা জনগণই বলবে, জনগণই এর বিচার করবে। 16ই ফেব্রুয়ারি জনগণ ভোটদানের মাধ্যমে বিচার করবে। আর করোনার সময়ে আমরা পার্টি ছিলাম না, আমরা এনজিও ছিলাম। আমাদের মহাজার নেতৃত্বে অনেক জায়গাতেই আমরা সেই করোনাটায় মানুষকে সাহায্য করেছি, এবং আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমাদের মহারাজা নিজের পকেট থেকে টাকা খরচ করে বেঙ্গালুরু থেকে, হায়দ্রাবাদ থেকে, কলকাতা থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের লোককে আনার জন্য নিজের পকেটে টাকা খরচ করে সেখানে ত্রিপুরা রাজ্যে আনার চেষ্টা করেছেন, ওনার ব্যক্তিগত টাকা। তো ওনার পকেট থেকে খরচ করে উনি সাহায্য করেছেন, কিন্তু কোনো এমন মানুষ নেই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমার চোখে পড়ে না, এবং ইতিহাস সাক্ষী আছে, নিজের ব্যক্তিগত পয়সা খরচ করে জনগণকে কেউ এভাবে সাহায্য করেনি। একটা সম্ভব হয়েছে একমাত্র মহারাজার মাধ্যমে, তার জন্য আমরা ওনাকে মহারাজা বলে মানি এবং মনে প্রাণে আমরা ওনাকে ভালোবাসি। কি বলবেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে? কমলপুর বিধানসভা কেন্দ্রে আমাদের সম্মানিত বিধায়ক তথা মন্ত্রী মনোজ কান্তি দেব নিজের প্রচেষ্টায় এই কমলপুর বিধানসভা কেন্দ্রের পানবোয়া থেকে শুরু করে মলায়া এমন কোনো গ্রাম নেই যেখানে চাল, ডাল, তেল, সয়াবিন, সাবান পৌঁছে দেয়নি। আপনারা ওই করোনা পিরিয়ডকালে যে নিউজগুলি হয়েছিল বা সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলি হয়েছিল, এগুলোকে দেখে, সেই ভিডিওগুলোকে দেখে বিচার করে নেবেন যে ওটা ওনার ব্যক্তিগত ছিল না সরকারের ছিল। সরকারের হলে তো সরকার থেকে আসতো, এর জন্য বিভিন্ন প্রক্রিয়া করতে হতো। ইভেন ইদানিংকালে এই যে শীত ঢুকার সময় উনি স্ব উদ্যোগে কমলপুরে 5000 ফ্যামিলিকে কম্বল বিলিয়েছেন।
এটা কোনো পার্টির ব্যানার থেকে না, আমরা পার্টির প্রোগ্রামে যাইনি, উনি ব্যক্তিগতভাবে এলাকায় এলাকায় ঢুকেছেন, উনি বিলিয়েছেন। ওনার মার বাৎসরিক ছিল, সেই বাৎসরিকে লোকেদের কাছে কম্বল দিয়েছে। ঠিক আছে, এই সকল দিকগুলো মানুষ বিচার বিশ্লেষণ আরেকটা করবে। বিষয় আমি না বলে পারছি না, বলছে উনি বলেছেন যে কোনো মাসে 1000, কোনো মাসে 500 ঢুকে। পিএম কিষাণের টাকা সারা ভারতবর্ষে এক যুগে আমাদের মোদিজি এক বোতাম টিপে ঢুকিয়ে দেন। এ জায়গাতে 1000 আর 500 এটা ডিভাইড হয়ে ঢুকে কী করে? এটার কতটুকু সত্যতা আছে এটা আপনাদের মাধ্যমে আগামী 16 ফেব্রুয়ারি জনগণ বলে দেবে। আমার বলার অর্থ হলো এই মাসে 1000 ঢুকছে, 5-6 মাস পরে আরও 1000 টাকা ঢুকছে, গ্যাপ হয়ে যাচ্ছে মাঝখানে। তো মাঝখানে সেই দরিদ্র লোকটা কি করে তার জীবিকা নির্বাহ করবে? এই মাসে ঢুকছে 1000, আর 5-6 মাস পর ঢুকছে 1500, মাঝখানে তো গ্যাপ হয়ে গেল না জীবিকা নির্বাহ করার জন্য। সেটাই আমার কথা বলার ছিল। আপনাদের যারা বিরোধী শিবিরের আছে বন্ধুরা, প্রথম সারির নেতৃত্বরা প্রায়শই একটা অভিযোগ করেন যে বিজেপি আইপিএফটি সরকারের জমানায় রাজ্যে নেশার বারবারন্ত পরিলক্ষিত হয়েছে, যুব সমাজ ধ্বংসের পথে পা বাড়িয়েছে। তার জন্য কোট আনকোট প্রত্যক্ষ পরোক্ষ আপনাদেরকে দায়ী করেন। এই প্রশ্নের উত্তর কিভাবে দেবেন? নেশার বিষয়টা এই 5 বছরে আপনাদের কাছে তথ্য থাকবে। এই রাজ্য সরকার এবং রাজ্য আরক্ষা দপ্তর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কোণা থেকে কত টাকার নেশা আটক করেছে। এরপরও যদি বিরোধীরা বলে যে নেশার বিরুদ্ধে সরকার না, তাহলে এটা তো হাস্যকর ছাড়া আর আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, ব্রজগোপাল বাবুর বক্তব্য চাইব। আপনাদের বক্তব্য হাস্যকর নেশা নিয়ে যে বিষয়গুলো আপনারা সাংবাদিক সম্মেলন করে বলেন কিংবা সভা সমাবেশ মঞ্চে বলেন, কি বলবেন? নেশা বিরোধী অভিযান তো আমি মনে করি একটা নাটকে অভিযান। কারণ ত্রিপুরা রাজ্যে আপনার চুরাইবাড়িতে 2-3টা গেট থাকে, তারপরেও নেশা সামগ্রী ত্রিপুরা রাজ্যে ঢোকে। মিজোরামের বর্ডারে গেট আছে, এখানে ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন আছে, তারপরও নেশা সামগ্রী ঢোকে। আপনি আগরতলার আখাউড়া চেকপোস্ট দিয়ে, সেখানেও এক্সাইজ ডিপার্টমেন্ট থাকে, তারপর সেন্ট্রাল ফোর্স থাকে, ত্রিপুরা রাজ্য পুলিশ থাকে। এতগুলি চেকিং ডিঙ্গিও নেশা সামগ্রী ঢুকে। কীভাবে ঢুকে এটা আমরা ভাবতে অবাক লাগে। তারপর নেশা, তারা বিজেপি সরকার বলছে নেশার বিরুদ্ধে অভিযান। বিপ্লববাবু ক্ষমতায় আসার পর বামফ্রন্ট আমলে যতগুলি নেশার দোকান ছিল, হয়তো ফরেন লিকার এবং কান্ট্রি লিকার, উনি আসার পর সেগুলি 3 গুণ করে দিয়েছেন। তার ফলে কি হলো? নেশা বিরোধী অভিযান সরকার কি সদিচ্ছা এখানে বোঝা যাচ্ছে? আমি তো সেটা বুঝতে পারি না। কারণ ওনার যদি নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য গড়ার পরিকল্পনাই থাকতো, তাহলে এতগুলি মদের দোকান, ফরেন লিকার, কান্ট্রি লিকার দেওয়ার কারণটা কি ছিল? তারপর আপনারা জানেন গাঁজা চাষ, নেশা বন্ধ করার জন্য গাঁজা চাষ বন্ধ করার জন্য অনেক উদ্যোগ নিয়েছেন। অনেক গাঁজা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, অমুক থানায় এত কিলো গাঁজা ধরা পড়েছে, অমুক থানায় এত কুইন্টাল গাঁজা ধরা পড়েছে। সেই গাঁজাগুলি কোথায় আছে, কি করা হচ্ছে, সরকার কিন্তু সেগুলি খুলাসা করে বলেনি। তারপর আরেকটা জিনিস জানুন, আমি এটা নেশা দিয়ে বলছি না, গাঁজা আমাদের ত্রিপুরা রাজ্যে এটাকে নেশা হিসাবে ধরা হয়, কিন্তু আমাদের এই থাইল্যান্ড, তারপর ফিলিপিন্স, সেগুলি রাজ্যে সেই গাঁজা থেকে অনেক ড্রাগস তৈরি করা হয়, যেটা অর্থনৈতিকভাবে মানুষ স্বাবলম্বী হতে পারে। কিন্তু ত্রিপুরা রাজ্যে এই গাঁজা চাষটাকে বন্ধ করে আমি মনে করি ত্রিপুরা রাজ্যের যেভাবে অ্যাগ্রেসিভভাবে বন্ধ করা হয়েছে, কিন্তু সেইভাবে একটা কৃষি অর্থনীতিটাও মার খেয়েছে। কারণ আগরতলা শহরের অনেক, আমি এই প্রশ্নটার উত্তর চাইব। গাঁজা চাষ বন্ধ করাতে রাজ্যের কৃষি অর্থনৈতিকভাবে মার খেয়েছে, কি বলবেন?
দীর্ঘ 25 বছর একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা এই রাজ্যে ছিল। আমরা তখন বিরোধী করতাম। কৃষকদের যে কৃষিজাত দ্রব্য তার ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমরা আন্দোলন করতাম। আমাদের মাননীয় মন্ত্রী 2008 সালে যখন প্রথম এমএলএ হলেন, বিধানসভাতে প্রথমে প্রশ্ন রেখেছিলেন যে এ রাজ্যের সবচেয়ে বেশি যে উৎপন্ন হয় সেটা হচ্ছে ধান। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার যাতে ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধানগুলো ক্রয় করে, কিন্তু দীর্ঘ 25 বছর আন্দোলনের পরেও এ রাজ্যে 1 কেজি ধানও কৃষকের কাছ থেকে কেনা হয়নি। আজকের দিনে যখন ধানের মূল্য না পেয়ে কৃষকরা ধান চাষ বন্ধ করে দিয়েছিল, প্রায় বন্ধ করার পথে ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয় কৃষকদের কাছ থেকে সরকার ন্যায্য মূল্যে ধান কিনবে এফসিআইয়ের মাধ্যমে। কিন্তু ত্রিপুরা রাজ্যের যে ধান এফসিআই খরিদ করে লাভবান না হওয়ায় এফসিআই 1 সিজন পরেই সরে যায়। কিন্তু আমাদের সরকার বলেছে যে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান আমরা কিনব, আজকের দিন পর্যন্ত কিনছে। যে জায়গায় 400 টাকা মূল্যে ধান বিক্রি হতো, এবং বাকিতে 3 মাস পর, 4 মাস পর, 5 মাস পর টাকা। প্রথম যখন ধান প্রকিউরমেন্ট শুরু হয় রাজ্যে, এই কমলপুরের টাউন হলেই ফার্স্ট প্রকিউরমেন্ট শুরু হয়েছিল। না, মূল বিষয়টাতে আসি, কি গাঁজা চাষ বন্ধ করাতে কৃষকদের ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে কি, এটা কি আপনি মান্যতা দেবেন কিনা? আমি ওনার কথাতে তর্কে জড়াতে চাইনি। এর জন্যই নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে বিপ্লববাবু কাজ করেছিল। উনি বলেছে যে অনেকগুলা মদের লাইসেন্স দিয়েছে, মদের দোকান খুলেছে। উনি আবার ঘুরে বলছে গাঁজার চাষ হলে অর্থনৈতিক অবস্থা ভালো হতো। তো উনি নেশার বিরুদ্ধে না নেশার পক্ষে, এটা বুঝে আমার কষ্ট হচ্ছে। না না, আমি এটা বলছি না, নেশার বিরুদ্ধে পক্ষে বলছি না। কারণ আমরা জানি, আমরা দেখেছি যে ফিলিপাইন্স এবং থাইল্যান্ড এই গাঁজা চাষ 2017 সালে সেই এই রাজ্যে একটা কৃষকের গড় আয় ছিল 6500 সামথিং টাকা। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মোদীজি, প্রধানমন্ত্রী মোদীজি ডাক দিয়েছিল 2022 সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করবে। আজকের দিনে সরকারি রেকর্ড তা বলছে কৃষকের আয় দ্বিগুণের উপরে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি গাঁজা চাষের তুলনা টানলেন, কৃষকদের আয় তাহলে দ্বিগুণ হলো কি করে? ঠিক আছে, তপনবাবুর কাছে যাচ্ছি একটা প্রশ্ন নিয়ে। শাসক দল বরাবরই বলেন যে ঘর বন্টন এই সরকারের সময়কালে রেকর্ড পরিমাণে হয়েছে। জনজাতি ভাই বোনেরা কেমন পেয়েছেন ঘর? দেখুন, এটা তো অস্বীকার করার কথা নয়। মনমোহন সিং যখন সেন্ট্রালে প্রধানমন্ত্রী ছিলেন, ইউপিএ সরকার, এটা তখনকালের স্যাংশন এটা। কিন্তু এটা তো যখন তারা সেন্ট্রাল গভর্নমেন্টে আসলো, এনডিএ সরকার, আগেই স্যাংশন করা হয়েছে, শুধু ওনাদের নাম করে সেটা ডিস্ট্রিবিউট ওরা করেছে। কিন্তু এটা ওনাদের প্রাপ্য নয়। এটা তথ্য দিয়ে দেখুন, তখন কোন সরকার ছিল দিল্লিতে, কোন সরকার ছিল? কংগ্রেস সরকার ছিল। তাদের আমলে এটা দিচ্ছে, কিন্তু ওনাদের আমলে সেই গড়টা হয়েছে। কিন্তু ওনারা বলছে যে ওনাদের, কিন্তু আমরা এটা অস্বীকার করছি, এটাকে স্বীকার করতে পারছি না আমরা। আমি এই মুহূর্তে অডিয়েন্সের কাছে যাব। অডিয়েন্স থেকে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান করতে পারেন। কেউ কোনো প্রশ্ন করবেন অডিয়েন্সের থেকে? আমি একটু বলি ঘর সম্বন্ধে বলি। হ্যাঁ, বলুন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘরগুলি দেওয়া হয়েছে, বিজেপি ক্ষমতায় আসার পর দীর্ঘ 3.5 বছর কিন্তু কোনো ঘর দেওয়া হয়নি। সেগুলি আটকে রেখে একসাথে প্রায় 1.5 লক্ষ ঘর, টোটাল ফিগারটা হয়তো পারে 1,59,000, তাই না? হাজার ঘর তারা সমস্ত ত্রিপুরায় আরবান এবং রুরাল অঞ্চলে তারা রিলিজ করেছেন। এর ফলে কি হলো, তাৎক্ষণিকভাবেই
ব্যবসায়ীরা যারা ব্রিক্স ইন্ডাস্ট্রি আছে, যারা স্টিল ইন্ডাস্ট্রি আছে, মুনাফার জন্য তাদের এই জিনিসপত্রের কাঁচামালের দাম রাতারাতি তারা বাড়িয়ে দিল। কিন্তু আমি দেখেছি তারপর সবগুলি জিনিসের দাম বেড়েছে। ঘর ছাড়ার পর শ্রমিকের মজুরি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। কিন্তু আমি মনে করি এগুলি একটা ভুল সিদ্ধান্ত। একজন শ্রমিকের মজুরি 450-500 টাকা, কিন্তু ঠিক আছে অন্যান্য জিনিসের সাথে তাদের মজুরি বৃদ্ধি হওয়ার কথা, কিন্তু দেখা যায় একটা সাধারণ মানুষ একজনকে 450-500 টাকা শ্রমিক খাটানো সম্ভব হয় না। আবার তাদের এই টাকা পেয়েও তাদের সংসার চলে না, কারণ তেলের লিটার 200 টাকা। তারপর অন্যান্য সামগ্রীর জিনিসের দাম অত্যাধিক বেড়ে গেছে, কাপড় চোপড় বলুন। তারপর আপনার এই একটা ঘর যখন পেল একজন বেনিফিশিয়ারি, তখন সেই ঘরের যা টাকা সরকারিভাবে দেওয়া হয়েছে সেই টাকায় কিছুই হচ্ছে না, তাদের আরও দিতে হচ্ছে। সেই দিতে গিয়ে বাজারের অবস্থা, ব্যবসায়ীরা করুণ অবস্থা, যেটা আমার চোখে পড়ে। সাধারণ মানুষের অবস্থা, টাকার জন্য মানুষ হাহাকার করছে, মানুষের পকেটে টাকা নেই, তাই বাজার হাট খুব চলে। সবাই ব্যবসা করছে, এমন না যে সব ব্যবসা বাদ দিয়ে বাড়িতে চলে গেছে, কিন্তু হেভি কম্পিটিশন হয়ে গেছে, কারণ তাদের যে রোজগার হয় সেই টাকা দিয়ে তাদের সংসার চলে না। তারপর এই বিজেপি সরকার আসার পর সাধারণ মানুষের উপর আরেকটা প্রেশার দেওয়া হলো। কি দেওয়া হলো? শিক্ষাক্ষেত্রে টিউশনি ফিস প্রতি একজন যদি শিক্ষাক্ষেত্রে ভর্তি হতে চায় 1000 টাকা, তা 4 গুণ বাড়িয়ে দিল। একটা বাড়িতে যদি 4 জন স্টুডেন্ট থাকে, 4000 টাকা, 1200 টাকা করে 4 বরং 4800 টাকা দিতে হয় স্কুলে ভর্তি হওয়ার জন্য। এটা হচ্ছে আরেকটা প্রেশার, যেখানে বিজেপি তার ম্যানিফেস্টোতে বলেছিল যে আমরা অবৈতনিক শিক্ষা না বলে পারছি না, অবৈতনিক শিক্ষা দেব, না বলে পারছি না এই কারণে শিক্ষা দেব, কিন্তু তারা সেটা করতে পারে। যখন সরষার তেলের দাম বেড়ে গেছে, দাদা সরষার দাম বেড়েছে কিনা? সরষা থেকে তো সরষা তেল হয়, সরষার দাম বেড়েছে কিনা? আজকে সরষার দাম যদি বেড়ে থাকে তাহলে এটা কে পেয়েছে? গ্রামীণ কৃষক। গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা বেড়েছে, গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন হয়েছে। আজকে 5 কিলো সরষা দিয়ে যদি 1 লিটার তেল তৈরি হয়, তাহলে সরষার মূল্যটা যদি বাড়ে, তেলের মূল্য অটোমেটিক বাড়বে। তাহলে এই টাকাটা কোথায় গেছে? গ্রামে গেছে। আপনি বলছেন গ্রামের মানুষের হাতে টাকা নেই। আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছেন, ত্রিপুরা রাজ্যের দ্রব্যমূল্য এই জায়গায়। আপনি যে দিদিকে শ্রদ্ধা করেন, দিদির রাজ্যের দ্রব্যমূল্যের একটু খবর নিন। শস্য তেলের দাম ঠিক আছে, আমরা অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে রয়েছি। 3 জনের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, কমন প্রশ্ন। প্রথমত আপনার কাছে যাব পিন্টু বাবু, নির্বাচন কমিশনের ভূমিকায় আপনারা কতখানি সন্তুষ্ট এবং গণদেবতাদের উদ্দেশ্যে কি বলবেন একেবারে সংক্ষেপে? নির্বাচন কমিশনের যে ভূমিকা, এবার যে নিয়ম নীতি, এতে আমরা ভারতীয় জনতা পার্টি পুরোদমে সন্তুষ্ট এবং আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে প্রত্যেকটা ভোটদাতা ভাই বোনদের কাছে অনুরোধ করব, আগামী 16 ফেব্রুয়ারি প্রত্যেকে প্রথমে মতদান, তারপর জলপান করবেন। একটা উৎসবের মেজাজে ভোট গ্রহণে অংশগ্রহণ করে এই ভোট উৎসবের আমেজে নিজেদের সম্মিলিত করবেন, এই আশাটুকু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে রাখছি। তপনবাবু কি বলবেন নির্বাচন কমিশনের ভূমিকা এবং গণদেবতাদের উদ্দেশ্যে? আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক, কারণ কমলপুরের মহকুমার মধ্যে একটা ঐতিহ্য আছে, ঐতিহ্য ছিল, ভবিষ্যতেও থাকবে। সৌহার্দ্যতা বোধ বজায় রেখে যাতে নির্বাচন সম্পন্ন করা হয় এবং উভয় রাজনৈতিক দলকে আমি আহ্বান রাখবো যাতে উইদাউট ভায়োলেন্স শান্তিপূর্ণ নির্বাচন করা হোক এবং যার যার ভোট তার তার মতো করে দেওয়া হোক
এবং নিজের যে ভোটদানের অধিকার জনগণের কাছে থাকুক এবং ফিরিয়ে আসুক, আমরা এটাই কামনা করি। এবং 16 তারিখ ফেব্রুয়ারি তারা নিজের মতো করে যার যার দলকে পছন্দ মতো ভোট দিয়ে কমলপুরের মধ্যে একটা শান্তির পরিবেশ তৈরি করবেন, এটা আমরা আহ্বান রাখছি আমাদের মোথার তরফ হইতে। বলুন আপনার কি আবেদন থাকবে? আমি বলবো সাধারণ ভোটদাতাদের কাছে যে আপনাদের ভোটাধিকার একটা পবিত্র অধিকার, সেই অধিকারটা আপনারা যথাযথ স্থানে প্রয়োগ করুন। আমি আমার দলের পক্ষ থেকে দাবি করছি আমাদেরকে ভোট দিন, কিন্তু তারপরেও আপনারা যারা আছেন ভোটদাতারা, তারা সামগ্রিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে এবং আগামী দিনে যাতে একটা সুন্দর সুস্থ সরকার প্রতিষ্ঠিত হয়, যে সরকার প্রতিষ্ঠার পর হিংসা হানাহানি কোনো সন্ত্রাস হবে না, সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আর এখানে আছেন আমার শ্রদ্ধেয় দাদা পিন্টুদা, আছেন আমার তপনদা, আরও রাজনৈতিক দল আছে আমাদের এখানে, কিন্তু সবাই আসেনি, আসলে আরও ভালো হতো। তাদের কাছে আবেদন রাখব যে সরকার গঠন হবে সর্বসম্মতির ক্রমে, সেই সরকারটা যাতে মানুষের কল্যাণে কাজ করে, কারণ মানুষ হলো সেই ঈশ্বরের পবিত্র সন্তান। আপনিও মানুষ, আমিও মানুষ, আমরা সবাই পৃথিবীতে এসেছি বাঁচার জন্য। সেই বাঁচার অধিকার থেকে যাতে আপনারা মানুষ হিসাবে কাউকে বঞ্চিত না করেন, মানুষকে সম্মান দিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন এবং ভোট যুদ্ধে আপনারা অবতীর্ণ হন, কারণ সব কিছু হচ্ছে মানুষের জন্য। গরু ছাগল হাঁস মুরগির জন্য এখানে কিছু হচ্ছে না, মানুষ বেঁচে থাকার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য, মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার প্রতিষ্ঠা, সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন। জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ঠিক আছে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা এতক্ষণ টিভির ওপারে বসে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখছিলেন এবং শুনছিলেন। দর্শক বন্ধুরা প্রত্যেকেই অবগত আছেন 16ই ফেব্রুয়ারি ভোট, এবং এই ভোটকে সামনে রেখে বাক যুদ্ধ চরমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে অভিযোগ পাল্টা অভিযোগ করছেন। এক দল আরেক দলের বিরুদ্ধে বলছে, ইস্যু ভিত্তিক বক্তব্য রাখছেন রাজনৈতিক দলের প্রথম সারির নেতৃত্বরা। প্রতিশ্রুতি যে যার মতো করে দিচ্ছেন, সমস্ত চিত্রটাই রাজ্যবাসীর সামনে রয়েছে। যেমনটা আমরা বরাবরই বলি, গণতন্ত্রে শেষ কথা বলে গণদেবতারাই আগামী 5 বছরের জন্য সরকারের চয়ন করবেন, কার উপর আশীর্বাদ বর্ষণ করবেন, কে হাসবে জয়ের হাসি, কে পরবে জয়ের মালা, এটা কিন্তু সময়ই বলে দেবে। তবে আজকের অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমাদের বক্তব্য, বাক যুদ্ধ চরমে উঠুক, অভিযোগ পাল্টা অভিযোগ চলতে থাকুক, এখানে কোনো রকম আপত্তি নেই। কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সমস্ত জায়গায় যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, রক্তারক্তির ঘটনা, হাতাহাতির ঘটনা, মানুষে মানুষের যুদ্ধ যেন না হয়, এই আবেদন এবং প্রত্যাশা রেখেই আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব। এবং আপনাদের কাছে অবশ্যই আবেদন জানাবো, প্রত্যেক দিন বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত ত্রিপুরা রাজ্যের 60টি নিউজ চ্যানেলে একযোগে আপনারা কুরুক্ষেত্র অনুষ্ঠান দেখতে ভুলবেন না, যেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রের গণদেবতাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। 60টি বিধানসভা কেন্দ্রের রাজনীতিবিদদের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের প্রত্যেকের চোখ থাকুক কুরুক্ষেত্র 2023-এ। নমস্কার।